স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা আজকে যেটা টপিক সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা বাকি ছিল গসেস লয় ঢুকবো। তো গসেস লয় ঢোকার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেটা অল অফ ইউ নো ভেরি ওয়েল, যে এরিয়া ভেক্টরের একটা কনসেপ্ট। যে কোনো এরিয়া, যেটা নাকি ম্যাগনেটিজমে বলেছিলাম, এখানেও সেম কনসেপ্ট শর্টে বলে দিচ্ছি। এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আমরা আগে পড়েছিলাম তাই তো। এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাই তো। এরিয়া স্কেলার না, এই যে কোনো আচ্ছা ভেক্টর কোয়ান্টিটি, এটা কিরকম ভেক্টর কোয়ান্টিটি না, ভেক্টরের দুটো জিনিস থাকে, একটা থাকে ম্যাগনিটিউড, আরেকটা থাকে ডিরেকশন। আচ্ছা, আমি একটু পজ করে একটা ইনফরমেশন, শুনতে পাচ্ছ তো? ওকে। তো যেটা হ্যাঁ বলছি, স্যার। এরিয়া ইজ এ ভেক্টর। এই কনসেপ্টটা তোমাদের আমি ম্যাগনেটিজমে পড়েছিলাম, এখানেও সেম জিনিস। এরিয়া কি ভেক্টর, মানে এরিয়ার যে কোনো জিনিস ভেক্টর মানে কি, তার একটা ম্যাগনিটিউড থাকে, ডিরেকশন থাকে। তো এরিয়ার ম্যাগনিটিউড কি না, যে কোনো তল, ধরো আমি এই হাতের প্লেন, এই এই হাতটার যে এরিয়া, যে ম্যাগনিটিউড ভ্যালু, ধরো একটা স্কোয়ার, স্কোয়ারের এরিয়া কত, এ স্কোয়ার, মানে ওর যে কোনো একটা সাইডের স্কোয়ার। আর এটা একটা স্কোয়ার নিলাম, ওর প্রত্যেকটা সাইড এ হলে ওর এরিয়া কত হবে, যেটা তোমরা একদম 9-10 পড়েছো, এ স্কোয়ার হবে। কোনো রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের লেন্থ এল, ব্রেথ বি, তাহলে ওর এরিয়া কত হবে, এল বি হবে, তাই না? তো এইখানে দেখো, এই যে তোমরা ছোটবেলায় যেটা পড়ে এসছো, যে কোনো এরিয়া, বা ধরো রেডিয়াস স্কোয়ার, ধরো সার্কেল, এর এরিয়া কত হবে, যদি রেডিয়াস আর হয়, তাহলে এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার। তো এই যে ছোটবেলা থেকে পড়ে এসছো, এইগুলো কি, অল দিজ আর ম্যাগনিটিউড অফ দিস এরিয়া। বুঝতে পারছো? এবার 11-এ উঠেছে, এবার অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট বুঝতে হবে। এরিয়া প্রথম কথা ভেক্টর, তাহলে ভেক্টরের দুটো পার্ট থাকে, একটা ম্যাগনিটিউড, একটা ডিরেকশন। এই যে ছোটবেলার থেকে পড়ে এসছো, যে কোনো তলের ক্ষেত্রফল বা যে কোনো সারফেসের এরিয়ার ভ্যালুটা, এই ফর্মুলা দিয়ে যেটা পাচ্ছ, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? আর ডিরেকশনটা কি হবে? আর ডিরেকশনটা হচ্ছে যে যেই এরিয়াটা তোমরা কনসিডার করছো তার সাথে পারপেন্ডিকুলার দিক। অল অফ আন্ডারস্ট্যান্ড? এই যদি আমার হাতটা হয়, এই হাতটা এরিয়া বলছি ভেক্টর, তাহলে হোয়াট ইজ দিস ডিরেকশন অফ দিস, হাতের ভেক্টরটা, পামের ভেক্টরটা কোন দিকে হবে, পারপেন্ডিকুলার দিকে, মানে এই পেনটার দিকে, এই পেনটার দিকে হবে এই ভেক্টরটা। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? তো আচ্ছা হাতটা ধরো এরকম আছে, তাহলে ভেক্টরটা কি হবে, এরকম ছিল, ভেক্টরটা এরকম রোটেট হয়ে গেল, ভেক্টরটা এইদিকে হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এরিয়া ভেক্টরের ডিরেকশন কি, না যেই প্লেনটা তুমি কনসিডার করছো তার সাথে 90 ডিগ্রি করে, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ দ্যাট এরিয়া। তনিমা সন্ধ্যে বোঝা গেছে? ইট ইজ দ্য বেসিক। একটু রিভিশনও হয়ে গেল। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে সবাই, সন্ধ্যে আর তনিমা। ওকে। এবার চলে আসছি ফ্লাক্সের কনসেপ্ট। হোয়াট ইজ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স শুনে রাখো, তারপরে তো আমি এখানে দিয়ে দেবো যখন বের করতে দেবো। ইলেকট্রিক ফ্লাক্স linked with the surface gives an idea about number of field lines passing through it. What is the number of electric field lines passing normally through a surface is called electric flux. আমি এখানে লিখে দিচ্ছি, the number of electric flux বলতে কি বুঝবো? ইলেকট্রিক ফ্লাক্স, এটা আমি আর লিখছি না, শুনে রাখো, রেকর্ডেড ভিডিওতে আমি দিয়ে দেবো হয়তো, তোমরা শুনলেও বুঝতে পারবে, তোমাদের যে কোনো পার্সোনাল বইয়ে পেয়ে যাবে। দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু নর্মালি দ্য সারফেস ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। মানে ধরো একটা সারফেস আছে, এটা ধরো এরিয়া, সারফেস এরিয়াটা, এই এরিয়াটা ধরেছে, সেই নাম, সেই সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন পাসিং থ্রু, এটা কি বলছি, ইলেকট্রিক ফ্লাক্স, দিস ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং নরমালি থ্রু দ্য সারফেস। আমি শর্টে লিখছি, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, একদম ম্যাগনেটিজমের মতো, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং নরমালি থ্রু দ্য সারফেস।
passing normally through the surface. The surface is called electric flux. বুঝতে পারছো? শর্টে আমি এটা তো ডেফিনেশনটা লেখার ব্যাপার না, আমি সেটা বোঝানোর জন্য এটা লিখলাম, ঠিক আছে? ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। সোমদেব, তনিমা, বুঝতে পারছো? সোমদেব, তার মানে একটু রিপ্লাই দেবে সোমদেব। হ্যাঁ স্যার। The electric field lines passing normally through the surface মানে নাম্বার অফ এনো মানে কি নাম্বার লিখেছে, এটা যদি আরো ইলাবোরেটলি লিখি NUMBR, মানে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিরকম দেখতে হয়, ধরো এগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন, যেমন ম্যাগনেটিজমের ম্যাগনেটিক ফিল্ড লাইন ছিল, সেরকম এগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। তো এই এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স যাবে সেইটাকেই বলা হবে ফিজিক্যালি ইলেকট্রিক ফ্লাক্স। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পারছো? এইবার যেটা বইয়ে থাকে না সেটা আমি বলছি, এবার আরো বুঝতে পারবে। ইলেকট্রিক ফিল্ডের সাথে ফ্লাক্সের কি সম্পর্ক? যখনই তুমি এটা কি বলতো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, দিস ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। আর এগুলো কি না, এগুলো হচ্ছে ফিল্ড লাইন। এই যে তিনটে লাইন আমি এঁকেছি, এগুলো কি হচ্ছে না ফিল্ড লাইন। ছবি দেখে বই দেখে কেউ বুঝতে পারে না, কারণ বইগুলো এত ভালোভাবে দেয় না, এটা খুব খারাপ জিনিস। বা তোমাদের স্কুলের ক্লাসেও দেখবে এগুলো বলে না, দেখবে ইলেকট্রিক ফিল্ড লাইন কেন বলে না, কারণ ম্যাক্সিমামই জানে না। সত্যি কথা শুনতে খারাপ লাগে, জানে না তাই বলে না, ঠিক আছে? ইলেকট্রিক ফ্লাক্স মানে বুঝতে পারছো এইটার সাথে এটার কি ডিফারেন্স? এইগুলো কি এক একটা ইলেকট্রিক ফিল্ড লাইন, এবার বইয়ে দেখে মনে হয় কি এটাই ইলেকট্রিক ফিল্ড, তাই না? ইয়েস অর নো সোমদেব, তনিমা, একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর সাথে ইলেকট্রিক ফিল্ডের একটা সম্পর্ক আছে, সেটা বুঝতে পারবে এখনই। তো এইখানে যদি ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালুটা ই হয়, আর এইখানে এইগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ঠিক আছে? এইখানে এই সারফেস এরিয়ার মধ্যে দিয়ে কটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স গেছে বলো তো? তিনটে গেছে, তাই না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো এখানে কি বলছে, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং নরমালি থ্রু, দেখো তিনটেই নরমালি গেছে, তিনটেই এইটা যদি সারফেস হয় ওর সাথে পারপেন্ডিকুলার দিকে গেছে, তাই না? দেখতে পাচ্ছ, দেখো কোনোটা কি এই যদি এরকম যেত তাহলে সেইটা হতো না কিন্তু, কারণ তাহলে তো আমার ওর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা বার করতে হতো, ঠিক আছে? তিনটেই দেখো পারপেন্ডিকুলার গেছে, মানে এটা যদি হাত হয় এখান দিয়ে তিনটে ফিল্ড লাইন্স গেছে, ঠিক আছে? তিনটে ফিল্ড লাইন্স এর সাথে পারপেন্ডিকুলারলি গেছে। এইবার এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে ফ্লাক্সের সম্পর্ক কি না বলছে, দেখো না এই ক্ষেত্রে এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল হয়ে গেল, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, যতগুলো ফিল্ড লাইন্স যাবে নর্মালি থ্রু দ্য সারফেস উইল বি কল্ড অ্যাজ ইলেকট্রিক ফ্লাক্স। তার মানে ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, ফাই ইজ ইকুয়াল টু, যদি ইলেকট্রিক ফ্লাক্স বলো, এখানেই লিখছি ফ্লাক্স ইকুয়াল টু দিস, মানে যে কোনো ফ্লাক্স, যে কোনো এরিয়ার মধ্যে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স যাবে দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফ্লাক্স। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইবার খুব মন দিয়ে দেখো তনিমা and সোমদেব, এই যে এইখানে এইটুকু ছোট্ট সারফেস এরিয়া ছিল, তাই তো? এটা ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ড লাইন্স তো ধরো আমি এখানে আরেকটা ছবি আঁকবো ভাবছি, যাতে তোমরা এই ইলেকট্রিক ফিল্ডের সাথে ফ্লাক্সের রিলেশনটা বুঝতে পারো। ধরো এইখানে তো অনেকটাই দেখা যাচ্ছে, যাক ভালো। ধরো এরকম অঞ্চল জুড়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গেছে, এগুলো কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্যাটাগরিক্যালি বুঝবে, তাহলেই কিন্তু গসেস লটা বুঝতে পারবে। দিজ আর কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আরো ডেন্সলি আমি আঁকছি।
এইগুলো কি না ইলেকট্রিক ফিল্ড লাইন। আবার আমি এখানে দেখছি, দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে। দিস আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এইবার এইখানে ধরো তুমি এইটুকু একটা সারফেস এরিয়া দিলে, দিস ইজ দ্য সারফেস, এই ছোট্ট একটা সারফেস এরিয়া আঁকলো। এই সারফেস এরিয়াটা যদি এস হয় বা যাই হোক, আমার ভ্যালুটা দরকার নেই, এইটুকু ছোট্ট সারফেস এরিয়ার মধ্যে কটা ফিল্ড লাইন্স গেছে সোমদেব, তনিমা একটু ভালো করে দেখো। দুটো গেছে। এই জায়গাটা আমি একটু, যাতে তোমাদের কনফিউশন না হয়, এইখানেই এটাকে এন্ড করে দিচ্ছি, তাই তো? দুটো ফিল্ড লাইন্স গেছে। ইয়েস স্যার সোমদেব, তনিমা, দুটো ফিল্ড লাইন্স গেছে, দেখতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো সোমদেব, তনিমা? হ্যালো, হ্যালো, সোমদেব অ্যান্ড তনিমা, প্লিজ রিপ্লাই। তোমরা লাইনে আসো তো? হ্যালো। আচ্ছা এবার দেখো, আচ্ছা সোমদেব অ্যান্ড তনিমা, এইগুলো বুঝেছিলে, এগুলো শুনেছিলে? এই যে এতগুলো লাইন আঁকলাম, শুনতে পেরেছিলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো এতগুলো আমি ফিল লাইনস এঁকেছি, দেখো। এবার আমি ছোট্ট একটা সারফেস এরিয়া এখানে এঁকেছি, এইটুকু, এই যে ছোট্ট সারফেস এরিয়া। তাহলে বলো তো, এই যে এগুলো কি সব ইলেকট্রিক ফিল্ড লাইনস? এই যে এখানে যেমন ফিল্ড লাইন দেখেছিল তিনটে এরকম, তো এইখানে ছোট্ট একটা সারফেস এরিয়া রেখেছি। তো এই সারফেস এরিয়াটার মধ্যে দিয়ে কটা ফিল্ড লাইনস গেছে তনিমা and সোমদেব? দেখতে পাচ্ছ দুটো গেছে, তাই তো? ইয়েস আর নো? হ্যাঁ তাই তো, দেখা যাচ্ছে যে দুটো দুটো ফিল্ড লাইনস গেছে। আর তুমি ধরো এইখানে আরেকটা বড় সারফেস এরিয়া, তাহলে এই বড় সারফেস এরিয়াটার মধ্যে দিয়ে কটা ফিল্ড লাইনস গেছে দেখো? সবই কিন্তু ওর সাথে পারপেন্ডিকুলারলি গেছে, দেখো 90 ডিগ্রিতে, মানে ওই দিকে গেছে। তাহলে কটা দেখো, 1 2 3 4 5, তাই না? ওর মধ্যে দিয়ে দেখো, আমি অ্যারো দিয়ে দিচ্ছি এখানে, বুঝতে পারবে কোনগুলো গেছে। দেখো বড় সারফেস এরিয়াটার মধ্যে পাঁচখানা ফিল্ড লাইনস গেছে, আর ছোটটার মধ্যে দিয়ে দুটো ফিল্ড লাইনস গেছে। ইয়েস অর নো? তাই তো? কোন হ্যাঁ দুটো গেছে ছোটটার মধ্যে দিয়ে, সেটা এখানে আমি দেখিয়ে দিলাম। আন্ডারস্ট্যান্ড সোমদেব and তনিমা? হ্যাঁ ছোটটার মধ্যে দিয়ে দুটো গেছে, বড়টার মধ্যে দিয়ে পাঁচটা গেছে। তো এই যে যত, তার মানে কি হচ্ছে, যত তুমি যে সারফেস এরিয়াটা আঁকছো বা সারফেস এরিয়াটাকে রাখছো ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর রাস্তায়, যেখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গেছে, সেই রাস্তায় যদি তুমি সারফেস এরিয়াকে রাখো, তো সারফেস এরিয়াটার যত এরিয়া বাড়বে, তত ওর মধ্যে দিয়ে বেশি সংখ্যক ফিল্ড লাইন্স যাবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইয়েস অর নো? তাই তো? তো ইলেকট্রিক ফিল্ড, তার মানে বুঝতে পারছো তো? একটু সবাই রিপ্লাই দেবে, যত সারফেস এরিয়াটা বাড়বে তত ফিল্ড লাইন্স এর সংখ্যা বাড়বে, নাম্বার অফ ফিল্ড লাইন্স বাড়বে। ইয়েস অর নো? বুঝতে পারছো হ্যাঁ সোমদেব and তনিমা? বুঝতে পারছো? তার মানে দেখো, এইবার চলে আসে এই ডেফিনেশন। ফ্লাক্স তারা কি বলছে, এটাই তো ইলেকট্রিক ফ্লাক্স। এই ইলেকট্রিক ফ্লাক্সটা কি বলছে, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং নর্মালি থ্রু এ সারফেস ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। তার মানে এই পিকচার দেখে বুঝতে পারছো, যত সারফেস এরিয়া বাড়বে তত ফ্লাক্স বাড়বে, বিকজ ফ্লাক্স ইজ নাথিং বাট নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু নর্মালি। ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ স্যার তার মানে যত নাম্বার অফ ফিল্ড লাইন্স, যত এরিয়াটা বাড়বে তত ফিল্ড লাইন্স ফর এ গিভেন ইলেকট্রিক ফিল্ড। দেখো এখানে, এইখানে তো টোটাল ইলেকট্রিক ফিল্ডটা একই আছে, টোটাল ইলেকট্রিক ফিল্ড ইজ সেম। ইলেকট্রিক ফিল্ডের সাথে ফিল্ড লাইন্সের রিলেশনটা কমপ্লিকেটেড করে জড়াবে না। এখানে হ্যাঁ স্যার যতক্ষণ তুমি ফিল্ড লাইন্সের সংখ্যা ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্টটা ঠিক আছে, একই আছে। এবার যদি ফিল্ড লাইন্স বাড়িয়ে দাও তাহলে ইলেকট্রিক ফিল্ড বাড়বে, সেটা অন্য জিনিস। কনসেপ্টটা কি, ইলেকট্রিক ফিল্ডের সাথে
ইন্টেন্সিটির সাথে ফিল্ড লাইন্সের একটা সংখ্যা আছে, সেই রিলেশনটা আমি বলে দিচ্ছি, একটু জেনে রাখো। যেইখানে যত বেশি সংখ্যক ইলেকট্রিক ফিল্ড লাইন্স কনজেস্টেড থাকবে, কনজেস্টেড মানে খুব কাছাকাছি আছে ফিল্ড লাইন্স গুলো, সেইখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা খুব হাই হবে। আর যেইখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো খুব দূরে দূরে থাকবে, সেইখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা খুব কম হবে। বুঝতে পারছো? এই কনসেপ্টটা জেনে রাখো, যে কোনো ফিল্ডের ক্ষেত্রে এই কনসেপ্ট প্রযোজ্য। যেইখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো খুব, যে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সেম কথা, সেম থিওরি প্রযোজ্য। যখন ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো খুব কাছাকাছি থাকবে কনজেস্টেড, তখন তার মানে বুঝতে হবে ইলেকট্রিক ফিল্ডটা খুব হাই আছে। আর যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো খুব দূরে দূরে থাকবে, সেখানে বুঝতে হবে ইলেকট্রিক ফিল্ডটা খুব লো আছে। আন্ডারস্ট্যান্ড? তো এইখানে দেখো সব জায়গাতেই কিন্তু হ্যাঁ স্যার। নাম্বার অফ এখানে হোয়াট ইজ দ্য মেন থিং টু আন্ডারস্ট্যান্ড, নাম্বার অফ ফিল্ড লাইন্স ইজ কনস্ট্যান্ট। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সংখ্যাটা কিন্তু কনস্ট্যান্ট আছে। দেখো কোনো জায়গায় কনজেস্টেড বা ফাঁকা ফাঁকা হিসাবের কোনো ব্যাপার নেই, সব জায়গাতেই সমান আছে, আঁকার জন্য একটু এদিক ওদিক হতে পারে, বাট লুক এট দ্য পিকচার, নাম্বার অফ ফিল্ড লাইন্স ইজ কনস্ট্যান্ট ইন দিস গিভেন স্পেস। এবার এখানেই যদি একটা বেশি সংখ্যক ইলেকট্রিক ফিল্ড আরো বেশি ঢুকিয়ে দাও, আরো বেশি কনজেস্টেড ফিল্ড লাইন্স বাড়ানো হয়, তার মানে ইলেকট্রিক ফিল্ড বেড়ে যাবে, তাই তো? এবার দেখো এইখানে টোটাল স্পেসে কটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল নাম্বার অফ অ্যাভেলেবেল ফিল্ড লাইন্স ইজ 8। তার মানে কি ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট হয়ে গেল, তোমার তো ফিল্ড লাইন্সের সংখ্যা বাড়ছে না। বোঝা যাচ্ছে সোমদেব and তনিমা? হ্যাঁ স্যার। এবার কি করলে, তুমি একটা ছোট্ট সারফেস এরিয়া রাখলে, একটা বড় সারফেস এরিয়া রাখলে। ধরো একটা ছোট্ট ছোট্ট ওই ছোট্ট থালা পাওয়া যায় ঠাকুরকে খেতে দেয়, ছোট্ট বাটি টাইপের, বাটা জানো নিশ্চয়ই তোমরা সবাই, ওরকম একটা রেখেছো, আর একটা বড় প্লেট রেখেছো, এটা হচ্ছে বড় প্লেট। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সংখ্যা সেম আছে, কনস্ট্যান্ট 8খানাই আছে। এবার কি ছোট প্লেটটার মধ্যে দুটো ফিল্ড লাইন্স যাচ্ছে, আর বড় প্লেটটার মধ্যে দিয়ে 5খানা যাচ্ছে। তার মানে দেখো নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স যত হবে সেটাই ফ্লাক্স হবে। তার মানে বুঝতে পারছো, পরে কি থ্রু এ সারফেস এরিয়া, তার মানে যত, বুঝতে পারছো, যত সারফেস এরিয়া বাড়বে তত ফ্লাক্স বাড়বে। ইয়েস আর নো? তার মানে কি, দেখতে পাচ্ছ ফাই ইজ প্রপোর্শনাল টু এরিয়া, বা ফাই ইজ প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, তুমি যেই সারফেস এরিয়াটাকে কনসিডার করছো। ইয়েস আর নো? বুঝতে পারছো? আমি পুরো ভেতরে গিয়ে বলছি, ফাই ইজ প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, এটার সাথে এটা আলাদা করছি। দেখতেই পাচ্ছি যত সারফেস এরিয়া বাড়ছে ফ্লাক্স বাড়ছে। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে সরাতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, তাই তো? একটা ইকুয়াল যদি আনতে হয়, ফাই ইজ ইকুয়াল টু ই ইনটু এস। এই ইটা কি কেউ জানে না, তোমাদের অনেক বই পাবে না, এরকম ভাবে কোথাও নেই। এখানে এটা হচ্ছে বেসিক থিওরিটা আমি বললাম। ইটা কি? ই ইজ এ ইলেকট্রিক ফিল্ড, and here it is also called proportionality constant. E is electric field, and it is also called, এখানে বুঝতেই পারছো কি হবে এই ক্ষেত্রে, এই ইকুয়েশনের ক্ষেত্রে, it is proportionality constant। এটা আমি লিখলাম না, তোমরা শুনে নিয়েছো, লিখে নাও। এই ক্ষেত্রে এটা তো অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড জানোই। এবার এই ক্ষেত্রে কি হবে, এই ইকুয়েশনের ক্ষেত্রে ইট ইজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তার মানে কি, এই ইকুয়েশনের ক্ষেত্রে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই ইলেকট্রিক ফিল্ড। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে ফিল্ড লাইন্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের ডিফারেন্সটা বুঝতে পেরেছো অল অফ ইউ? ফর এ গিভেন নাম্বার অফ ফিল্ড লাইন্স ইলেকট্রিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট। যত ফিল্ড লাইন্সের সংখ্যা বাড়াবে, ধরো এখানে তুমি আরো 10টা ফিল্ড লাইন্স ঢুকিয়ে দিলে, তার মানে কি তুমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বাড়িয়ে দিলে। কিন্তু ফিল্ড লাইন্সের সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। বোঝা গেছে তনিমা, সোমদেব? তনিমা, এনি কোশ্চেন? সোমদেব, বোঝা গেছে? তাহলে এখান থেকে ইটা কি পাচ্ছ দেখো, ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ই ইজ ইকুয়াল টু ফাই বাই এস। বুঝতে পারছো? মানে কি, এইখানে তুমি ফ্লাক্সের সাথে একটা ইলেকট্রিক ফিল্ডের রিলেশন পাবে। মানে when দেখো s equal to 1, e will be equal to 5। মানে কি,
ফর এ ইউনিট সারফেস এরিয়া ফ্লাক্স ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। এইখান থেকে এই ডেফিনেশনটা হয়ে যাচ্ছে কি হচ্ছে s ইকুয়াল টু 1 মানে কি সারফেস এরিয়াটার ভ্যালু ম্যাগনিটিউডটা 1। এখানে সব ম্যাগনিটিউড নিয়ে কাজ হচ্ছে, আমি ডিরেকশনের কনসেপ্টটা এখনো যাইনি, কারণ এটাকে একটু বলবো পরে বোঝো। ফর s ইকুয়াল টু 1 মানে কি ফর ইউনিট সারফেস এরিয়া the magnitude of flux for unit surface area, the magnitude of flux phi is equal to E মানে ইলেকট্রিক ফিল্ড। মানে ফ্লাক্স পার ইউনিট সারফেস এরিয়া ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। আরো সহজ ভাষায় ফ্লাক্স পার ইউনিট সারফেস এরিয়া is called electric field. All of you understand? হ্যাঁ স্যার। এইখান থেকে আসে এত ইতিহাস, কিন্তু এত কনসেপ্ট বইয়ে দেওয়া থাকে না। দ্যাট ইজ ভেরি ব্যাড ফর বুক। বুক এবং স্কুলে কোনো টিচার কি এভাবে পড়িয়েছে সন্দেহ কোনো জায়গায় জানতে পেরেছিল এটা? না স্যার। একদম ভেতরের জিনিস এটা, কারণ এটা করতে পারলে এবার তুমি যে কোনো অঙ্ক বুঝতে পারবে, করতে গেলে খুব কাজে লাগবে। সো ফর ইউনিট সারফেস এরিয়া, তার মানে কি ফ্লাক্স পার ইউনিট সারফেস এরিয়া মানে একক মানে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যেই ফ্লাক্স হবে সেটাই তোমার ইলেকট্রিক ফিল্ড। এবার খুব, তার মানে দেখো phi is equal to e into s। এবার তুমি বুঝতে পারছো পার ইউনিট এরিয়ায় যদি তুমি ফ্লাক্সটা জানো, তাহলে তুমি যদি এরিয়ার ভ্যালুটা জানো তাহলে তুমি বার করতে পারবে কি করে বলে দিচ্ছি। এটা আগে সবার লেখা হলে বলবে। এখানে কি তা বলা হয়েছে সব কটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সই কিন্তু এই এরিয়াটার সাথে পারপেন্ডিকুলার দিকে আছে, ঠিক আছে? মানে কি বলতো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এরিয়াটার সাথে পারপেন্ডিকুলার মানে কি এরিয়া ভেক্টরটার দিকে আছে। কারণ এরিয়া ভেক্টরটা কি থাকে এরিয়ার সাথে পারপেন্ডিকুলার দিকে, তাই না? এরিয়া ভেক্টরটা কি হাতের যে এরিয়া তার সাথে পারপেন্ডিকুলার। তো এই এরিয়ার সাথে পারপেন্ডিকুলার দিকে আছে, তার মানে কি ইলেকট্রিক ফিল্ডটা এই এরিয়া ভেক্টরের দিকে আছে। বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? সোমদেব, তনিমা রিপ্লাই দেবে। সোমদেব এন্ড তনিমা, হ্যালো। ওকে, এটা লেখা হয়ে গেলে বলবে সোমদেব, তনিমা বলবে লেখাটা হয়ে গেল। ওকে, নাও ফর ইউনিট সারফেস এরিয়া এবার দেখো, ধরো এবার উপরটা আমি মুছে দিচ্ছি। এবার নিচ থেকে জানতে পারলে যে ফ্লাক্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। মানে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যত ফ্লাক্স হবে সেটাকে ইলেকট্রিক ফিল্ড বলা হয়। এটা ধরো একটা এরিয়ার ভ্যালুটা হচ্ছে, ধরো এর ভ্যালু 4 মিটার স্কোয়ার। আমার গাড়িটা শেষ হয়ে যাচ্ছে। 4 মিটার স্কোয়ার। তাহলে এইখানে তুমি জানো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, you know the value of electric field is, for example, 5 volt per meter. It is the value of electric field. বুঝতে পারছো? এই সারফেস এরিয়াটা কত? এরিয়া অফ দ্য সারফেস এরিয়া ইজ 4 মিটার স্কোয়ার। আর এটাকে আমি একটু এইভাবে লিখছি, টোটাল সারফেস এরিয়াটা হচ্ছে 4 মিটার স্কোয়ার। আর ইলেকট্রিক ফিল্ড, এখানে যে ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো ধরো গেছে, আমি আর ফিল্ড লাইনসগুলো দেখাচ্ছি না, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে 5 ভোল্ট পার মিটার। সোমদেব বুঝতে পারছো?
রিপ্লাই দেবে। হ্যালো সোমদেব, সোমদেবের কোনো আওয়াজ? স্যার হ্যাঁ, তাহলে এইখানে ফ্লাক্স কত হবে? এর এরিয়া বলে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে। বলে দিয়েছে ধরো ইলেকট্রিক একটা সব ইজিটাই বলছি আমি। ইট ইজ টোল্ড দ্যাট ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এই এরিয়ার সাথে পারপেন্ডিকুলার দিকে আছে। তাহলে ওর ফ্লাক্স কত হবে? তুমি কি জানো ই মানে কি? ইলেকট্রিক ফিল্ড মানে কি? ফ্লাক্স পার ইউনিট এরিয়া। ইয়েস অর নো? ফ্লাক্স পার ইউনিট সারফেস এরিয়া ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। দেখতেই পাচ্ছ তলায় লেখা আছে। তার মানে কি পার ইউনিট এরিয়াতে ফ্লাক্সটা হচ্ছে 5। ইয়েস অর নো? দেখো ওর ইউনিট যা হয়, বুঝতে পারছো সোমদেব এন্ড তনিমা? ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন অনুযায়ী হ্যাঁ বুঝতে স্যার পারছো? তো পার ইউনিট সারফেস এরিয়ায় ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এইটা মানে কি ওর ডেফিনেশন থেকে বুঝতে পারছো পার ইউনিট সারফেস এরিয়ার ফ্লাক্স হচ্ছে এত। তাহলে এরিয়া যদি 4 মিটার স্কোয়ার হয় তাহলে এর ফ্লাক্স কত হবে? জাস্ট 4 × 5, দ্যাট ইজ 20। বুঝতে পারছো? এবার ওর এরিয়াটা দেখো, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি? ভোল্ট পার মিটার। আর সারফেস এরিয়ার মিটার হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এর ইউনিট হবে ভোল্ট মিটার। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইভাবে তার মানে দেখো এবার এই এই ইকুয়েশন দিয়েও বুঝতে পারো টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কি? ই ইন্টু এস। দেখো ই ইন্টু এসই তো করেছি, এটা কি আলটিমেটলি? আচ্ছা, এটা আমি পরে লিখছি, আগে 5টা লিখছি। পার ইউনিটটায় 5 আর এরিয়াটা 4। তাহলে এটা কি? ই আর এটা কি? এস। ই ইন্টু এস করেই ফ্লাক্স ফ্লাক্স বেরিয়ে গেল। বুঝতে পেরেছো তাহলে কিভাবে করবে? একটু রিপ্লাই দেবে সবাই। অল অফ ইউ প্লিজ গিভ রিপ্লাই। সোমদেব তরিমা বোঝা গেছে? এই যতগুলো কেস এখানে পড়লাম সব কটাই কি ছিল বলতো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এই সারফেস এরিয়ার সাথে পারপেন্ডিকুলার দিকে ছিল, মানে ওর এরিয়া ভেক্টরটার দিকে ছিল, তাই তো? মানে এটা যদি এরিয়াটা হয়, এরিয়া ভেক্টর ছিল এদিকে, আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো ছিল এদিকে। সব একই দিকে ছিল, ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো একই দিকে ছিল। ঠিক আছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সবার লেখা হলে বলবে। এবার আমি দেখাবো, এটা মুছে দিচ্ছি। যদি ফিল্ড লাইন্স গুলো এরকম থাকে, এরকম অনেক ফিল্ড লাইন্স আছে, সবকটা আঁকলাম না। ফিল্ড লাইন্স গুলো এরকম আছে, তার মানে কি? যদি এটাকে আমি একটা লাইন দিয়ে দেখাই, আমি বেশি দিয়ে দেখাচ্ছি না। ধরো এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এই দিকে, দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফ্লাক্স কত হবে? না, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? খুব মন দিয়ে দেখো, পয়েন্ট টু বি নোটেড। আরেকটা ক্যাটাগরিক্যালি আমি জিনিস বলছি। ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু এস ছিল, তাই তো সোমদেব আর তনিমা? ইলেকট্রিক ফিল্ড কিরকম একটা কোয়ান্টিটি? ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? আর এসটা কিরকম কোয়ান্টিটি? এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। একটু রিপ্লাই দেবে সোমদেব আর তনিমা। আর ফ্লাক্সের ইউনিট কি বেরিয়েছে দেখো? ভোল্ট মিটার। তার মানে কি ফ্লাক্সটা কি বলছে? ফ্লাক্সের আগের ডেফিনেশনটা সবাই চলে যাও। ফ্লাক্সের আগের ডেফিনেশনটা, একদম প্রথম ডেফিনেশনে কি ছিল? নাম্বার অফ ফিল্ড লাইন্স। মনে পড়ছে? নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু দ্য সারফেস এরিয়া is known as flux বা ইলেকট্রিক ফ্লাক্স। তাই তো? ইয়েস অর নো সোমদেব এন্ড তনিমা? এখানে পরে রেকর্ডেড ভার্সন আমি এখানে দিয়ে দেবো। সবাই বুঝতে পারছো তো?
Number of electric field lines passing through the surface area is electric flux. একটু পজ করো তো, সবাই শুনতে পাচ্ছ? সোমদেব and তনিমা একটু রিপ্লাই দেবে। হ্যাঁ So number of flux মানে কি নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু, যেখানেই যাও দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এই ডেফিনেশনে নাম্বার অফ ফ্লাক্স পার ইউনিট সারফেস এরিয়া ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এটা ঠিক আছে, পার ইউনিট সারফেস। আর প্রথম ডেফিনেশনটা কি ছিল? একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে লেখা, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু দ্য সারফেস এরিয়া ইজ নোন অ্যাজ ইলেকট্রিক ফ্লাক্স। এটাকে স্পষ্ট করে আমি লিখছি, এই জায়গাটা খুব বোঝার ব্যাপার আছে আর কিছু না। তো দেখো এইখানে ফ্লাক্সটা কি বলছে, আলটিমেটলি এটা একটা সংখ্যা, নাথিং বাট ইট ইজ দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স। মানে কি নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, মানে কি ইট ইজ নাথিং বাট এ নাম্বার, তাই তো? তার মানে কি ফ্লাক্স শুড বি এ স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ ফ্লাক্স শুড বি এ স্কেলার কোয়ান্টিটি। সব মন দিয়ে দেখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। খুব লজিক্যালি একদম একদম ইজ লেভেলে গিয়ে গ্রাউন্ড লেভেলে গিয়ে বোঝাচ্ছি আমি। সো ফ্লাক্স শুড বি এ স্কেলার কোয়ান্টিটি because it is only a number, and E into S, what is E? আমি এবার এইটাকে একটু এখান থেকে মুছে দিচ্ছি। এবার আমি এই ইকুয়েশনটাকে ক্যাটাগরিক্যালি বুঝবো। Flux is a product of electric field into surface area. So electric field is a vector quantity and surface area is also vector quantity, প্রথম দিকেই বলেছি আমি। So দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট, এটা কি হবে? ইট ইজ আ স্কেলার, কারণ জানো ফাইটা কি বলেছে, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, ফাই ইজ এ স্কেলার কোয়ান্টিটি। সো অ্যাজ পার ইয়োর 11 এর কনসেপ্ট অনুযায়ী দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট কখন স্কেলার হয়? যখন এই প্রোডাক্টটা ডট প্রোডাক্ট হয়। ইয়েস অর নো সোমদেব, তনিমা? হ্যাঁ তনিমা বুঝতে পারছো? এটা যে স্কেলার বুঝে গেছে, আর এগুলো ভেক্টর এটাও জানো। তনিমা বোঝা গেছে? তার মানে হ্যাঁ স্যার দিস শুড বি এ ভেক্টর, দিস শুড বি এ ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট হলেই না এটা স্কেলার হবে, আদারওয়াইজ কোনো সব পসিবিলিটি নেই। তার মানে এটা ডট প্রোডাক্ট হবে, এটা প্রুফ হয়ে গেল। এবার ডট প্রোডাক্ট হলো, নো প্রবলেম, ভেরি গুড। তাহলে ডট প্রোডাক্টের ফর্মুলা কি? ধরো এ বি, এখানে লিখে আমি মুছে দেবো। ধরো এ বি দুটো ভেক্টর, দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ম্যাগনিটিউড কি হবে? ফর্মুলা মড এ মড বি কস থিটা। থিটাটা কি? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। ধরো এ এরকম আছে, বি এরকম আছে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে মডে মানে কি? এর ভ্যালুটা ম্যাগনিটিউড, বি মানে কি? বি এর ভ্যালুটা, বি এর অনলি ম্যাগনিটিউড ইনটু cos থিটা। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এটা তাহলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ ওকে, তাহলে দেখো এখানে ই ডট এস, তার মানে কি এর ভ্যালুটা কি হবে? ফাই ইজ ইকুয়াল টু, যেটা বলছে ই, এখানে বুঝতেই পারছে এটা ডট প্রোডাক্ট হবে। তাহলে ই মানে কি? মড ই, এর ফর্মুলাটা কি হবে? মড ই মড এস cos theta. Theta is what? Angle between E and surface area, E and S. আচ্ছা, mod E মানে কি? এর ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, তো সেটাকে আমি শুধু E লিখছি। আর S, এটাকে ম্যাগনিটিউডটাকে শুধু S। What will be the theta? Theta is nothing but the angle between E and S. তো হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে আছে, এর এরিয়া ভেক্টরটা কি হবে? এই এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি থাকবে, মানে এরকম থাকবে। এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই, এটা হচ্ছে এরিয়া ভেক্টরটা, এই এস ভেক্টরটার, মানে এই যে এরিয়া তার ভেক্টরটার ডিরেকশন, আর ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে এই ক্ষেত্রে ফাই উইল বি ইএস কস থিটা। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পারছো? তাহলে এইভাবে হচ্ছে ফ্লাক্স। হ্যাঁ তার মানে কোনো এরিয়া যদি কোনো সারফেস এরিয়ার সাথে থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে তার ফ্লাক্স কত হবে? ইএস কস থিটা। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? তার একটা ডট প্রোডাক্ট। সোমদেব, তনিয়া বুঝতে পারছো? হ্যাঁ
এবার আমরা এই ক্ষেত্রে আগে যেটা দেখেছিলাম সেই ক্ষেত্রে কি ছিল, দেখো থিটা 0 ছিল, মানে কি আগের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম ওদিকে জায়গা আছে তো, আগের ক্ষেত্রে কোথায় দেখাই, ওপরে দেখানো যাবে, ওপরেই দেখায়। এই ক্ষেত্রে কি ছিল বলো, এটা ছিল এস এর ডিরেকশন, আর এই দিকেই ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো ছিল। ইলেকট্রিক ফিল্ড একই দিকে ছিল, তার মানে কি ই আর এস একই দিকে ছিল, তো এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 ছিল। সো দ্যাটস ওয়াই ফ্লাক্স কত এসেছিল দেখো, ই এস কস 0, মানে ই এস ছিল। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পেরেছো হ্যাঁ তনিমা? তো এখানে তাহলে তার মানে ফ্লাক্স কি, এরিয়া ডট সারফেস, ইলেকট্রিক ফিল্ড ডট সারফেস এরিয়া, এই তাহলে ইএস কস থিটা হবে। এটা সবাই লিখে না, এরপর আমি পুরোটাই মুছে দেবো, এবার তোমাদের থিওরিতে ঢুকে যাবো। হয়ে গেছে লেখা? হ্যাঁ ওকে, স্যার। আমি এটা মুছে দিচ্ছি। এই জিনিসটা সবাই মনে রাখবে, ইএস কস। এবার দেখো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবার যেটা বলবো সেটা হচ্ছে সারফেস এরিয়া। ধরো তোমাদের এরকম একটা আরবিট্রারি সারফেস এরিয়া আছে, আরবিট্রারি সারফেস এরিয়া বিভিন্ন জায়গায় এরকম যদি এবড়ো খেবড়ো থাকে, আনইভেন থাকে, তাহলে কি হবে বলতো, ওই সারফেস এরিয়াটার ডিরেকশন বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে। কারণটা কি, তোমার সারফেস এরিয়ার ডিরেকশন কি হয়, যদি তোমার এরকম একটা স্ফিয়ার হয়, তাহলে এর সারফেস এরিয়া বা ডিরেকশনটা সব জায়গায় একই থাকবে, মানে কি হবে, রেডিয়াল দিকে হবে, রেডিয়াস বরাবর সারফেস এরিয়ার ডিরেকশন হবে। কারণ কি, রেডিয়াসটা প্রত্যেকটা পয়েন্ট সারফেস এরিয়ার পয়েন্টে রেডিয়াসটা কি হয়, সারফেসের সাথে 90 ডিগ্রিতে থাকে। ইয়েস আর না তনিমা এন্ড সোমদেব? এই হ্যাঁ স্যার। অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি সব জায়গাতেই দেখবে, এটা 90 ডিগ্রি হবে। দ্যাটস ওয়াই একটা স্ফিয়ার যদি হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ওর সারফেস এরিয়াটার ডিরেকশন সেম থাকে, মানে কি রেডিয়ালি আউটওয়ার্ড থাকে, তাই তো, মানে রেডিয়াস বরাবর থাকে সারফেস এরিয়াটার ডিরেকশন, রেডিয়ালি আউটওয়ার্ড বলা হয়, রেডিয়ালি আউটওয়ার্ড, radially outward. It is the direction of surface area at each and every point on sphere, তাই তো, কারণ এটা পরিষ্কার। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই যে এবড়ো খেবড়ো আছে, এর প্রত্যেকটা পয়েন্টে দেখো, এই পয়েন্টে সারফেস এরিয়া ডিরেকশন এরকম হবে, এই পয়েন্টে সারফেস এরিয়ার ডিরেকশন এরকম হবে, তাই তো। তার মানে বিভিন্ন পয়েন্টে কি সারফেস এরিয়ার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, কারণটা কি, এইভাবে আঁকলে এটাই 90 ডিগ্রি হবে। তো যেখানে যেই পয়েন্টটা 90 ডিগ্রি হচ্ছে, যেই লাইনটা এই পয়েন্টে যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, যেই লাইনটা, সেটাই সারফেস এরিয়া ডিরেকশন হবে, তাই না? এই ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে, এই ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে। ওই জন্য কি হচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট এক্ষেত্রে যখন আনইভেন সারফেস থাকে, সারফেস এরিয়ার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এবার আমি এটা মুছে দিচ্ছি। কেন এরিয়াটার ডিরেকশন চেঞ্জ হয় সেটা বলে দিলাম। এবার ধরো এইখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, এই রিজিয়নে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সব জায়গায় কনস্ট্যান্ট। তাহলে তোমাকে বার করতে বলেছে ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দিস সারফেস। কি করে বার করবে, দেখো প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম বা কনস্ট্যান্ট, কিন্তু কি সারফেস এরিয়াটা বিভিন্ন জায়গায় বিভিন্ন। তাহলে কি করে বার করবে ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্সটা, না ফ্লাক্স ইকুয়াল টু জানো তুমি ই ইন্টু এস, ই ডট এস, এই কনসেপ্টটা জানো। এবার তোমাকে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে ফ্লাক্স বার করতে হবে, বুঝতে পারছো কেন, বিকজ সারফেস এরিয়াটার ভ্যালু আলাদা।
সারফেস এরিয়াটার ডিরেকশন প্রত্যেকটা পয়েন্টে আলাদা হয়ে যাচ্ছে। তো তোমাকে কি বার করতে হবে দেখো, এইটুকু জায়গায় দেখো, এইটুকু জায়গায় সারফেস এরিয়াটা যদি এইটুকু নাও তাহলে কত হবে, এইটুকু সারফেস এরিয়া ধরো ডিএস। এইখানে ইলেকট্রিক প্রত্যেকটা জায়গাতেই তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই, তাহলে এইটুকু জায়গায় ফ্লাক্স কত হবে, ডিএস সারফেস এরিয়া বরাবর ফ্লাক্স কি হবে, ই ডট ডিএস। ইয়েস অর নো? তো ছোট্ট সারফেস এরিয়া এইটুকুর ফ্লাক্স কত হলো, সেটাকে ডি5 বললে। বুঝতে পারলে? আবার একটু দূরের পয়েন্টে চলে যাও, এই পয়েন্টে, এরকম করে এর পাশের পয়েন্টে চলে যাও, এর পাশের পয়েন্ট, এর পাশের সারফেস এরিয়াটা সব অ্যাডজাসেন্ট। এখানে ফিল্ড তোমার এখানে সারফেস এরিয়াটা এদিকে হবে, ফিল্ড লাইন্সটা এদিকে, তাহলে এই ক্ষেত্রে কত হবে, আরেকটা এটা ধরো ডি5 1 বললে, এই অ্যাডজাসেন্ট জায়গায় ফ্লাক্স কত হবে, ডি5 2 ইজ ইকুয়াল টু ই ডট ডিএস। বুঝতে পারছো? ইয়েস অর নো? তো এই ক্ষেত্রে কি হবে, Yes, sir. এই ক্ষেত্রে একটা তুমি অ্যাঙ্গেল পাবে, এই ক্ষেত্রে ধরো একটা অ্যাঙ্গেল ছিল থিটা 1, এই ক্ষেত্রে থিটা 2। এই জায়গাটা যদি আমি জুম ইন করি, জুম ইন করে আমি এইখানটা দেখাচ্ছি, এটা ছিল ধরো তোমার ইয়ে এই জায়গাটা, হচ্ছে সারফেস এরিয়া ডিএস এর ডিরেকশন, আর এটা হচ্ছে টি1, আর এই অ্যাঙ্গেলটা থিটা 1। তাহলে এই ডি5 1 কত হবে, ই ডিএস কস থিটা 1। আর এই ক্ষেত্রে তার অ্যাডজাসেন্টটা কি ছিল, এরিয়াটা জুম ইন করলাম এই জায়গাটা, তাহলে এইটা ছিল ডিএস, এটা ইলেকট্রিক ফিল্ড, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, থিটা 2 হয়েছে, তো এটা কি হবে, ই ডিএস কস থিটা 2। তো এইভাবে টোটাল ফ্লাক্স কত হবে, টোটাল ফ্লাক্স d5 1 প্লাস d5 2 প্লাস ডট এরকম করে চলবে, তাহলে ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা 1 প্লাস ই ডিএস কস থিটা 2 এরকম করে করে চলবে, তাই তো? তবে এরকম করে তুমি টোটাল ফ্লাক্সটা বার করতে পারবে। তাহলে টোটাল ফ্লাক্স কি হবে, এটাকে ইন্টিগ্রেশন লিখতে পারো ই ডট ডিএস। বুঝতে পারলে? ই ডিএস কস থিটা 1 প্লাস ই ডিএস কস থিটা 2, এটা মানে কি, আমি যদি স্টেপ জাম্প না করি, এইটাও লিখতে পারো d5 1 এর জায়গায় cos থিটা 1টা বোঝানোর জন্য লিখেছি আমি, ই ds1, এই এরিয়াটাকেও তুমি ds1 বলতে পারো, নো প্রবলেম। তাহলে এটা যদি এই এরিয়াটা ds1 হয়, তাহলে ই ds1 cos থিটা 2 cos থিটা 1, এই এরিয়াটা যদি ds2 হয়, তাহলে ই ds2 cos থিটা 2। তাহলে কি হচ্ছে, ই ডট ds1 ই ডট ds2। তাহলে মানে কি টোটাল ফ্লাক্স কত হবে, এটা ডট 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 করে চলবে, summation of EDS. It is the total flux বা integration of EDS. All of you understand? বুঝতে পারছো? তাহলে টোটাল এটা এরিয়ার মধ্যে কত ফ্লাক্স হবে। এবার ধরো আমি এখানে এই এরিয়াটাকে এরকম এঁকেছি, এইটুকুই আছে, এই ক্ষেত্রে এরকম হবে। আমি এরিয়াটা এইখান থেকে স্টার্ট করে যে কোনো একটা প্লেন এরকম ধরো, একটা কোনো বাক্স এরকম করে আছে, তাহলে সেই ক্ষেত্রে ফ্লাক্সটা এরকম হলো। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সোমদেব, তনিমা একটু রিপ্লাই দেবে, এরপর আমি সেকেন্ড টপিকসে চলে যাব। এটা লেখা হয়ে গেলে বলবে। তার মানে এই ফ্লাক্সটা কি গেল, দিস ইজ দ্য ফ্লাক্স ফ্রম এ পয়েন্ট, এই পয়েন্টটা যদি এ হয়, এটা বি, এ থেকে বি অবধি ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড সেরকম, তাহলে এটাকে লিখবে তলায় এ থেকে বি। এইভাবে কিন্তু অনেক বই থাকে না, এটা খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা। এ থেকে বি পাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস। আচ্ছা, এখানে ই ডট ডিএস হবে, এটা সবাই লিখে রাখো। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে সোমদেব এন্ড তনিমা। তাহলে আমি নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। এবারই যদি এটা ক্লোজ সারফেস হয়, মানে কিচ্ছু না, পুরোটা বন্ধ করে দিল, মানে এই তার মানে কি, আর কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট অবধি যাচ্ছে বলার দরকার নেই, তার মানে কি পুরোটা একটা ক্লোজ সারফেস হয়ে গেল। তাহলে পুরোটা সারফেসের উপর যদি আমি ফ্লাক্স বার করতে চাই, তাহলে কি হবে, আর এ টু বি লেখার দরকার নেই, কারণ আমি এই সারফেসটা কিরকম হলো, যখন এই দুটো জুড়ে দেওয়া হলো, ক্লোজ হয়ে গেল, তার মানে কি দিস বিকামস এ ক্লোজ সারফেস।
তাই না? ক্লোজ সারফেস বরাবর টোটাল ফ্লাক্স কি হয়, আর সেটাকে এইভাবে লেখানো হয়, একটা সার্কেল দিয়ে দেওয়া হয়। এবার তলায় লেখা হয় যে এস, মানে এস মানে কি, এই সারফেসটা পুরোপুরি এনক্লোজ করছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, দিস এনক্লোজেস এ সারফেস। বুঝতে পারছো? আর এটা কখন হয় খুব মন দিয়ে বুঝবে তোমরা, তোমাদের এই লেভেলে নেই, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বে বা কেউ ডাক্তারি পড়বে বা হায়ার স্টাডিতে যাবে তখন বুঝতে পারবে, যখনই কোনো সারফেস এনক্লোজিং হয় মানে ক্লোজ করে, তখন কি হয় বলতো, ও একটা ভলিউমকে এনক্লোজ করে। বুঝতে পারছো? এটা শুধু লাইন না, কিন্তু এটা টু ডাইমেনশনাল পিকচার দেখতে পাচ্ছ তোমরা। ইট ইজ এ টু ডাইমেনশনাল পিকচার ইউ আর অবজার্ভিং, তাই তো তনিমা and সন্দেব? ইউ আর অবজার্ভিং এ টু ডাইমেনশনাল পিকচার, নট, এটা কিন্তু লাইন, এটা অনলি স্ট্রেট লাইন না, ইট ইজ এ সারফেস। তো খুব মন দিয়ে দেখো, যখনই এটা সারফেস হবে, অবভিয়াসলি কোনো সারফেস যদি হয় তার মানে সে কোনো একটা ভলিউমকে এনক্লোজ করবে। লাইন হলে ভলিউমকে এনক্লোজ করে না, লাইন হলে একটা এরিয়াকে এনক্লোজ করে। তাই তো? তুমি ধরো বোর্ডের মধ্যে একটা লাইন এরকম আঁকলে, তাহলে কি হবে, এ একটা এরিয়াকে এনক্লোজ করলো। সার্কেল আঁকলে তাহলে সার্কেলটার এরিয়া হলো। তাই তো? এখানে কি, এখানে একটা লাইন এনক্লোজ করছে, এটার সাথে পার্থক্যটা বোঝো। লাইন, এনক্লোজিং লাইন, এনক্লোজিং লাইন অলওয়েজ এনক্লোজেস এরিয়া বা সারফেস এরিয়া। তাই তো? বুঝতে পারছো? এনক্লোজিং লাইন অলওয়েজ এনক্লোজেস এরিয়া। সবাই নিশ্চয়ই ভিজুয়ালাইজ করতে পারছো। আর কি, এই ক্ষেত্রে কি বুঝতেই পারছো, এনক্লোজিং তোমরা ফিজিক্যালি বুঝবে, তাহলে বাড়িতে দেখবে তাহলে বুঝে যাবে। এনক্লোজিং এরিয়া বা সারফেস এরিয়া, এটাকে আমি এখানে দিই সারফেস এরিয়া লিখলাম একই। এনক্লোজিং সারফেস এরিয়া অলওয়েজ এনক্লোজেস ভলিউম। বুঝতে পারছো? তোমার ধরো একটা স্ফিয়ার, স্ফিয়ারের একটা কি, স্ফিয়ার মানে কি দেখো, স্ফিয়ার মানে একটা, ওর সারফেস এরিয়া আছে 4πr² বলা হয়, তো স্ফিয়ারের একটা ভলিউমকে তো আটকে রাখে না? ইয়েস অর নো সোমদেব তনিমা, বুঝতে পারছো? কিউব, কিউব ধরো নাও, ঘনক নাও, ওর একটা সারফেস এরিয়া থাকে, ওর একটা ভলিউমও থাকে। তাহলে বুঝতেই পারছো, তার মানে এ একটা ভলিউমও এনক্লোজ করবে। এবার ভলিউম এনক্লোজ করলে সারফেস ইন্টিগ্রেশনের সাথে, এটাকে সারফেস ইন্টিগ্রাল বলা হয় ম্যাথামেটিক্সে, ভলিউমের একটা রিলেশন থাকে, সেটাকে ডাইভারজেন্ট বলা হয়, ডাইভারজেন্স অফ ভেক্টর। সেটা এখন যেতে হবে না, এটুকু জেনে রাখো, এই কনসেপ্টটা জেনে রাখো। এটা তোমাদের হায়ার স্টাডিতে বা একটু হাই লেভেলের অঙ্ক করতে গেলে কাজে লাগতে পারে। এটা সবাই বুঝতে পেরেছো তো এই কনসেপ্টটা? ইট ইজ ভেরি 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 রিকোয়ার্ড ফর ইউ। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? স্যার বলছিলাম যে আহ, হ্যাঁ বলো, বলো। এই যে ডেরিভেশনে লিখেছেন ওটা কি মানে ক্লোজ সারফেসের জন্য নয়? হ্যাঁ, সবার সব কিছুর জন্য। দেখো আগে আমি কি করেছিলাম, আগে আমি এরকম রেখেছিলাম তো, এ থেকে বি অবধি, তখন কি ছিল এটা, একই তো, তুমি ক্লোজ রাখো আর রাখো, ফিজিক্স থিওরি সবই এক। তখন এটা কি হলো, এ থেকে বি, তার মানে কি তুমি বুঝতে পারছো তোমাকে কত, কোন পয়েন্ট থেকে কত অবধি সারফেস ইন্টিগ্রালটা বার করতে হবে বা ফ্লাক্সটা বার করতে হবে, মানে এই পয়েন্ট থেকে বি পয়েন্ট অবধি। বুঝতে পারছো তনিমা? ইয়েস অর নো তনিমা? হ্যালো? এইবার যখন তুমি বলে হ্যাঁ দিল, স্যার। যখন বলে দিল না এটা এরকম এ থেকে বিটা টোটালটাই এনক্লোজ, তখন ইন্টিগ্রেশনের এ থেকে বি লেখার কোনো মানে নেই, কারণ এ থেকে বি অবধি তো তুমি যাচ্ছ না, তুমি পুরোটা সারফেস এরিয়াটাকে লিখছো। তাই তো? সারফেস এরিয়াটা লিখছো, তাহলে সেটাকে কিভাবে দেখানো হয়, পুরো সারফেস বরাবরই সারফেস ইন্টিগ্রাল বার করতে পারছো, তখন এটা হবে। এইবার কি বললাম, বুঝা গেছে তো? এবার আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ এবার যেই সারফেসই হোক, সে একটা ভলিউমকে, এবার যখনই ক্লোজ সারফেস হয়ে যায় তখন একটা ভলিউমকে এনক্লোজ করে, আটকে রাখে, সেটাই বলতে চাইছি। দেখো এটা একটা স্ট্রেট লাইন বন্ধ অবস্থায় ছিল, তখন ও এরিয়াকে একটা এনক্লোজ করে, এনক্লোজ এ এরিয়া। আর যখনই সারফেস এরিয়া থাকে, যে ঘনক, ঘনক নাও বা স্ফিয়ার নাও, ও একটা ভলিউমকে এনক্লোজ।
হ্যাঁ, আপনার আপনার স্ক্রিনে ওই নট এনাফ ফ্রি স্পেস লেখা আছে। ও সরি সরি সরি, এত অব্দি খুব ইজিলি বুঝবে, অনেক বইয়ে এমন ভাবে লেখা থাকে সব পড়ে সব কনফিউজ হয়ে যায়। সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি না ভেরি ইজি দেখো। সলিড অ্যাঙ্গেল বুঝতে গেলে হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল, কেন এটা অ্যারাইজ করে সেইটা বুঝতে হবে। ধরো প্লেন অ্যাঙ্গেল, আমি সলিড অ্যাঙ্গেলে পড়ে যাচ্ছি। আগে প্লেন অ্যাঙ্গেল মানে কি, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল, এটা কি বলা হয় থিটা ধরো, তাই তো? কখনো থিটা 30 ডিগ্রি হয়, কখনো 90 ডিগ্রি হয়। তার মানে কি এটাকে বলা হয় কি প্লেন অ্যাঙ্গেল, তাই তো? দিস ইজ কল্ড অ্যাজ প্লেন অ্যাঙ্গেল। কেন বলতো এটাকে প্লেন অ্যাঙ্গেল বলা হয়? প্রত্যেক কটার একটা কারণ থাকে। বিকজ এই প্লেন অ্যাঙ্গেল যে কোনো একটা প্লেনে হয়, মানে প্লেন অ্যাঙ্গেল দেখো দুটো লাইন দিয়েই প্লেন অ্যাঙ্গেল হয়, তাই না? প্লেন অ্যাঙ্গেলের জন্য কি দরকার? শুধুমাত্র দুটো লাইন দরকার। ইয়েস অর নো সোমদেব অ্যান্ড তনিমা, বুঝতে পারছো? আর আর দুটো লাইন অলওয়েজ যে কোনো একটা প্লেনেই হয়। তুমি যে কোনো দুটো লাইন নাও, দেখবে একটা প্লেন হবে, একটা প্লেন হবে, যে কোনো একটা প্লেন হবে, তল হবে। সো প্লেন অ্যাঙ্গেলে কি হয়, দুটো লাইনের মধ্যে ওরিয়েন্টেশনটাকেই বলা হয় ওর থেকেও কতটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে বা পিছিয়ে আছে, কতটা ওপরে অ্যাঙ্গুলার কতটা ডেভিয়েশন হয়েছে, তাই না? অ্যাঙ্গুলার ডেভিয়েশন মানে কতটা ওর বিচ্যুতি হচ্ছে, বা কতটা বাংলায় যেটা বলা হয় বা ইংলিশে বলা হয় কতটা ডিক্লাইনেশন হয়েছে, তাই না? সেইটা কি বলা হয় অ্যাঙ্গেল। তো নর্মাল অ্যাঙ্গেল বলতে আমরা এটাকেই বুঝি, যেটাকে প্লেন অ্যাঙ্গেল বলা হয়। আর সলিড অ্যাঙ্গেল কি? তার মানে বুঝতে পারছো, প্লেন অ্যাঙ্গেল আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, প্লেন অ্যাঙ্গেল অলওয়েজ একটা প্লেনের মধ্যে হয়, মানে একটা প্লেনকে এনক্লোজ করে, তাই না? ইয়েস অর নো দেখো, ও একটা প্লেনকে, প্লেন এরিয়া, একটা এরিয়াকে এনক্লোজ করে আছে, দেখতে পাচ্ছ অল অফ ইউ? একটা এরিয়াকে এনক্লোজ করে আছে একটা প্লেন। এই দুটো ইসে ধরো প্লেন, প্লেন অ্যাঙ্গেল আছে, এটা একটা প্লেন তৈরি করছে। তো এই প্লেনের আন্ডারে একটা এরিয়া আছে না, অলওয়েজ এনক্লোজেস এরিয়া। এবার সলিড অ্যাঙ্গেল কি হয় দেখো, সলিড অ্যাঙ্গেল অলওয়েজ, এই যে সলিড কথাটা আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা স্পেসকে এনক্লোজ করছে, মানে ভলিউমকে এনক্লোজ করছে। দেখো প্লেন অ্যাঙ্গেল কিন্তু কোনো ভলিউমকে এনক্লোজ করে না, বিকজ ইট রিলাইজ অন এ প্লেন, এটা একটা তলের মধ্যে আছে। তলের কি কখনো ভলিউম হতে পারে? সোমদেব তনিমা, হতে পারে না, তাই তো? ইয়েস অর নো? দ্য সলিড অ্যাঙ্গেল কি অলওয়েজ এনক্লোজেস ভলিউম, মানে কিরকম হতে পারে আমি উদাহরণ দিচ্ছি। ধরো তোমরা দেখবে দোলের সময় অনেক বাচ্চারা টুপি পরে, এরকম পরে তো? ইয়েস অর নো? বা এরকম হয় না টুপিগুলো? ইয়েস অর নো সোমদেব আর তনিমা? তোমরা হয়তো ছোটবেলায় খেলেছো টুপি পরে, ইয়েস অর নো? বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। যেটাকে বাংলায় শঙ্কু বলা হয়, বা তোমার ইসে যেটাকে এনক্লোজ করা হয়, ফানেল যেগুলো হয়, ফানেল ইজ অলসো গুড এক্সাম্পল। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে সোমদেব অ্যান্ড তনিমা। এটা কি উল্টে দিলে এরকম হয়? তার মানে দেখো এটা কি করছে, এই যে সারফেস এরিয়াটা, এটাকে যদি আমি এরকম করে আঁকি, বাইরে থেকে দেখতে ভেতরটা এরকম হয় তো। তার মানে দেখো ইট ইজ এ 3 ডাইমেনশনাল পিকচার। তার মানে এই যে এরিয়াটা, সোমদেব তনিমা বুঝতে পারছে? একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যাঁ স্যার। এই যে এরিয়াটা, এই পয়েন্টে একটা অ্যাঙ্গেল তৈরি করলো না? ইয়েস অর নো? এবং সেটা কি সলিড অ্যাঙ্গেল কেন বলছে? বিকজ এই জুড়ে একটা আছে, একটা স্পেস জুড়ে আছে। ধরো চেনাচুর মুড়ি খাচ্ছ, অনেক সময় এরকম করে দেওয়া হতো না? বা ওই যখন আমরা, এখন তো 1.5 মাস 1.5 বছর 2 বছর ধরে বন্ধ আছে। কি বন্ধ আছে? মাল্টিপ্লেক্স, তাই তো? বহরমপুরে আছে সন্দীপ? হ্যাঁ স্যার। গেছে তো হ্যাঁ হ্যাঁ। কোনোবার? ওকে। এবার তো অনেকদিন ধরে বন্ধ আছে, তাই না? যেমন নাকি আমাদের এখানে কলকাতায় বড় বড় না আছে, আইনক্স না আছে। না, সবই সবই আপনার অন আছে। অন আছে মানে লোকজন আর যাচ্ছে না, কি লাইফ রিস্ক নিয়ে যাবে, তাই না? যাচ্ছে আচ্ছা যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ। যাচ্ছে না বলে তো বোঝা যাই হোক, যাচ্ছে। আগের মতো নেই এখানে, যেমন অনেক হল বন্ধ হয়ে গেছে। তো আমরা আগে যখন দু বছর আগেও আমি গেছি বন্ধুদের সাথে, যাই হোক।
সেক্ষেত্রে গেলেই এরকম একটা জিনিস আমরা নিয়ে নিই, কি বলতো, কি নিয়ে নিই, পপকর্নের প্যাকেট, নেয় তো? সোমদেব তনি আবার সোমদেব তনিমা একটু রিপ্লাই দেবে। পপকর্নের প্যাকেটগুলো এরকম দেখতে হয় না? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে সোমদেব তনিমা। আর একটা হয় কর্নেডো, কর্নেডো আইসক্রিম, খেয়েছো সোমদেব? নিশ্চয়ই খেয়েছো, না খাওয়াটাই অস্বাভাবিক। হ্যাঁ চকলেট, স্যার। চকলেটের হয় তো, হেভি না খেতে, তাই তো? তো ওগুলো দেখবে কি হয়, ওগুলো অ্যাকচুয়ালি একটা স্পেসকে এনক্লোজ করে। এইটারই উল্টো গল্পটা আমি দেখালাম, এটাই উল্টো দিদি দাও। তার মানে কি বুঝতে পারছো? এই যে এখানে কি হচ্ছে আলটিমেটলি, এই যে কর্নেটো চকলেট, ধর একটা ক্যাডবেরি চকোবার আছে, শুনেই তো খেতে ইচ্ছা করবে, আজকেই হয়তো অর্ডার দিয়ে দেবে কিসে, সুইগিতে, তারপরে জোম্যাটোতে, তাই না? অর্ডার দিলেই তো হোম ডেলিভারি আছে। তোমাদের ওখানে আছে সন্দেহ হোম ডেলিভারি, সুইগি বা জোম্যাটো? হ্যাঁ স্যার। তোমাদের ওখানে জোম্যাটোর হোম ডেলিভারি আছে তো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আছে 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 একটা আছে। কর্নেটো আজকে রাতেই মনে হয় অর্ডার দিয়ে দেবে, নাকি আর থাকতে পারবে না? একটু গরম না না পড়ছে, তা গরম পড়ছে, ব্যাস। তো যাই হোক, কর্নেটো দেখতে আর এরকম। আসলে স্যার আমরা হচ্ছে বেশি বাইরে খাই না actually। আচ্ছা আচ্ছা, তনিমা? মানে জোম্যাটো সুইগি আছে, তবে কি বলুন তো, মানে হয় কি, মানে ওরা অ্যামাজন অত গ্যারান্টি দেয় না যে আমরা ফুড সাপ্লাই করবোই করবো, মানে শেষ হয়ে গেলে আর হচ্ছে হবে না। তনিমা খাওয়া হয় কর্নেটো এগুলো? হ্যাঁ। কি খেয়েছি? ও বাহ, কি জোম্যাটো না টর্নেডো, জোম্যাটো না সুইগি না দোকানে গিয়ে? দোকান থেকে। বাহ। তো যাই হোক, উম, এই বিস্কুটটাও লাস্টে থাকে না, তাই তো? বিস্কুটটাকে আস্তে আস্তে খাওয়া হয়, সাইডে বিস্কুট থাকে না এগুলো, বডিটা, আর সবচেয়ে বেশি ক্যাডবেরিটা লাগে। যাই হোক, তো এইখানে দেখো একটা হয়, মানে এই যে এখানে কি কনসেপ্ট হচ্ছে, এই যে উপরের সারফেস এরিয়াটা, ও কি করছে দেখো, এই সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং এটা সলিড অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কি সলিড অ্যাঙ্গেল বলা হয়, কারণ কি, ইট এনক্লোজেস এ স্পেস, encloses a space, or you can say volume। এই ভলিউম, এই ভলিউমটা কি, encloses a space, or you can say it is a volume। ভলিউম মানে কি, ধরো তুমি 50 ml এর একটা আইসক্রিম নিয়েছো, 50 ml এর কর্নেটো নিয়েছো। এই 50 ml কি দেখো, খুব মন দিয়ে দেখো, 50 ml কি ভলিউম? এসব না দেখা যায় না, 50 ml, ফাইভ, একটা এই তোমার আইসক্রিমের বার পাওয়া যায় না, 500 ml, 350 ml, দেখবে জোম্যাটোতে দেয়, জোম্যাটো সুইগিতে দেয়। তো এই ছোট্ট ছোট্ট গুলো তো 50 ml হবে, কি 100 ml হবে, এরকম হবে। তো এইগুলো কি, এইগুলো কোথায় থাকে, এই ভেতরেই তো আছে। তার মানে কি, এই ভলিউমটাই হচ্ছে 50 ml। তার মানে কি, পরিষ্কার বোঝা যাচ্ছে, এই সারফেস এরিয়াটা এইখানে যেই অ্যাঙ্গেলটা তৈরি করেছে, বুঝতেই পারছো, এই দুটো পার্ট একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। সেই অ্যাঙ্গেলটা কিরকম না, ইট ইজ এ সলিড অ্যাঙ্গেল। কেন? এটা কিন্তু এরিয়াকে কোনো এনক্লোজ করছে না, যেমন একে শুধুমাত্র এনক্লোজ, এরিয়াকে এনক্লোজ করছিল না, এখানে একটা ভলিউমকে এনক্লোজ করছে। তার ফলেই তো এই ভলিউমটা এখানে রাখতে পেরেছো, এই ভলিউমের কর্নেটো আইসক্রিমটাকে এখানে রাখতে পেরেছো, তাই না? 50 ml কোথায় আছে, ভেতরেই আছে, এই অ্যাঙ্গেলের ভেতরেই আছে। তার মানে কি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সলিড অ্যাঙ্গেল। এবার হয়তো সলিড অ্যাঙ্গেলটা সবাই ভালো বুঝতে পারবে, এবং এটা ভেরিফাই করার জন্য আরেকটা অর্ডার দিয়ে দেবে, আর কাল পরশুই খেয়ে নেবে সবাই। যে সলিড অ্যাঙ্গেল বাড়িতে বললে, একটা সলিড অ্যাঙ্গেল জিনিসটা বোঝার জন্য স্যার বলেছে আইসক্রিম খেতে, তাই তো সোমদেব? হ্যাঁ স্যার। ওকে, সো দিস ইজ দ্য মেন থিং অফ সলিড অ্যাঙ্গেল। তার মানে একটা স্পেসকে এনক্লোজ করছে। এইবার এই সলিড অ্যাঙ্গেলের সাথে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এইখানে, এই সলিড অ্যাঙ্গেলের সাথে এই এরিয়া, এই এরিয়ার একটা রিলেশন আছে, সেটা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটাকে যদি তুমি থিটা বলো, মানে যেটা সলিড অ্যাঙ্গেল, ইট ইজ হোয়াট টাইপ অফ অ্যাঙ্গেল, নট, ইট ইজ নট প্লেন টাইপ অ্যাঙ্গেল, ইট ইজ সলিড অ্যাঙ্গেল। এই সলিড, হ্যাঁ বলো। সলিড অ্যাঙ্গেল হতে গেলে কোণ হতে হবে। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেলে কোণটা হতে হবে।
ইয়েস, দিস অ্যাঙ্গেল ইজ এই যে সেন্টারে, একদম কর্নেটের তলায়, যেখানে এনক্লোজ হয়ে যাচ্ছে কোন কোণ। হ্যাঁ, এবং এটা নর্মাল, আমরা কোণ বলতে যেটা বুঝি না বাংলা কথায় সিম্পল ভাষায়, সেটাকে প্লেন অ্যাঙ্গেল বলা হয়। কোণ মানে বুঝি এইটা, কিন্তু এটা কিন্তু না। কোণ দুই ধরনের হয়, একটা প্লেন অ্যাঙ্গেল আর একটা সলিড অ্যাঙ্গেল। তো এটাও এক ধরনের কোণ, এটাও এক ধরনের কোণ, এবং এইটা বুঝতে পারছো, এইটা এক্ষেত্রে না, এটা প্লেন অ্যাঙ্গেল না, ইট ইজ এ সলিড অ্যাঙ্গেল বিকজ ইট এনক্লোজেস এ ভলিউম। এই ভলিউমটা এনক্লোজ করছে বলেই তো মেটেরিয়াল এখানে ঢালতে পারছো, মেটেরিয়াল থাকছে, তাই না? এবার দেখো, ভেরি ইন্টারেস্টিং, তার মানে এইখানে যেটা হলো, থিটা হচ্ছে কোণ, সলিড অ্যাঙ্গেল, থিটা কোণ বলতে সলিড অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে এরিয়া। তার মানে দেখো খুব মন দিয়ে, যত তোমার এরিয়াটা বাড়বে, এরিয়াটা চেঞ্জ হবে, সলিড অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে, তাই না? ধরো তুমি এরকম একটা বড় কর্নেটো নিলে, তাহলে ওর ক্ষেত্রে অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে। বুঝতে পারছো তো? ইয়েস আর নো? আচ্ছা। তনিমা, বোঝা গেছে? ছোট্ট এরিয়া ছিল আর এরিয়াটা বেড়ে গেল, তাহলে অ্যাঙ্গেলটাও কমে যাবে। এইবার এই ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, এটা সবাই লিখে নাও, আমি বলে দিচ্ছি। সলিড অ্যাঙ্গেলের সাথে এই এই এরিয়ার সাথে, এই এরিয়ার সাথে মানে যেই এরিয়াটা অ্যাঙ্গেলটা তৈরি করছে, সলিড অ্যাঙ্গেলটা তৈরি করছে, তার কি রিলেশন সেটা এখনই বোঝাবো। হয়ে গেলে বলবে, মুছে দেবো এটা। মুছে দিচ্ছি এটা। ধরো কনসেপ্টটা হচ্ছে, ধরো এরকম একটা এবড়ো খেবড়ো লাইন আছে, এবড়ো খেবড়ো লাইনও বলছি না, আগে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারটা আঁকলে বুঝতে সুবিধা হবে। স্ফিয়ারে কি হয়, এইটুকু পার্ট ধরো আছে, স্ফিয়ার মানে কি, একটা বল, বল ধরো। তো এইখানে যে এরিয়াটা হবে, এইটুকু অ্যাঙ্গেল, এর এরিয়াটা কত হবে, বলের সারফেস এরিয়া, দিস ইজ দ্য এরিয়া। এর ধরো একটা এরিয়া আছে এস, এইটুকুর এরিয়া হচ্ছে সারফেস এরিয়া এস। এই সারফেস এরিয়াটা এই সেন্টারে কতটা অ্যাঙ্গেল করছে, না থিটা সলিড অ্যাঙ্গেল করছে। তো এস সারফেস এরিয়া অন দ্য স্ফিয়ার, এস সারফেস এরিয়া অন দি স্ফিয়ার মেক্স অ্যান সলিড অ্যাঙ্গেল থিটা অ্যাট দ্য সেন্টার। এটা কিরকম এরিয়া বলো তো? এই এরিয়াটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে কি, রেডিয়ালি আউটওয়ার্ড। মানে দেখো, এই এরিয়া বরাবর, এই এরিয়াটা, এই যে এই পার্টটা কি হচ্ছে বলতো, এই এরিয়াটা সাথে এই এরিয়াটার ডিরেকশন সেম দিকে আছে। মানে দেখো, ওর সেন্টার থেকে যে আর ডিস্টেন্সে আছে, ডিস্টেন্সটা তো আর, আর এর সাথে এরিয়া ভেক্টরটা অ্যাঙ্গেল কত বলতো? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? একটু সবাই মন দিয়ে দেখো, কত? রেডিয়াস সবসময় কি হয়, এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হয়, মানে এইটা 90 ডিগ্রি হবে। ইয়েস অর নো? তার মানে এর এই যে সারফেস এরিয়া, এর এরিয়া ভেক্টরটা কোন দিকে আছে, এটাও তো এদিকে আছে। এস এরিয়া ভেক্টরটা এদিকে আছে, একটু রিপ্লাই দেবে সবাই। এস এরিয়া ভেক্টরটা রেডিয়ালি আউটওয়ার্ড, মানে রেডিয়াস বরাবর আছে, রেডিয়াসটা যেমন এদিকে, এরিয়া স্যার ভেক্টর। আমার নর্থের স্পেস দেখাচ্ছে। ওহো, আবার কি হলো এটার? হ্যাঁ চলুক এটা। সবাই বুঝতে পারছো এটা? এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এস হচ্ছে সারফেস এরিয়া, যেটা এখানে থিটা অ্যাঙ্গেল করেছিল। এই সারফেস এরিয়াটা কোন দিকে আছে, রেডিয়াসটা এই দিকে বরাবর হলে, এই এরিয়া ভেক্টরটা, এই সারফেস এরিয়া ভেক্টরটাও তো আর বরাবর হবে। কেন? বিকজ আর ইজ পারপেন্ডিকুলার টু দি সারফেস, এবং সারফেস ভেক্টর, এরিয়া ভেক্টর একটু আগেই বললাম কি হয়, এরিয়া ভেক্টর কি হয়, 90 ডিগ্রিতে থাকে। এই হাতের এরিয়া ভেক্টরটা 90 ডিগ্রিতে আছে এরকম। তাহলে এই এরিয়া ভেক্টরটা, এই এস যে সারফেস এরিয়া বলছে, এইটুকু পার্ট,
এর এরিয়া ভেক্টরটাও 90 ডিগ্রিতে আছে এরকম করে, আর রেডিয়াসটাও এই দিক বরাবর আছে, তাহলে এরিয়া ভেক্টর এন্ড রেডিয়াস আর ইন সেম ডিরেকশন, ইয়েস অর নো? বুঝতে পারছো সোমদেব এন্ড তনিমা? হ্যাঁ স্যার। তাহলে এই এরিয়াটা এখানে যে সলিড অ্যাঙ্গেল করছে তার সাথে রিলেশন হচ্ছে এই সলিড অ্যাঙ্গেলটাকে, যেমন নাকি প্লেন অ্যাঙ্গেলকে তোমার থিটা বলা হয়, সলিড অ্যাঙ্গেলকে সিগমা দিয়ে এরকম করে বলা হয়, সিগমা এরকম বলা হয়, মানে এটা দেখতে এরকম 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 বলা হয়। তো এই পানিটা আবার কি হলো, এই সলিড অ্যাঙ্গেলের সাথে এই ডিস্টেন্স এবং সারফেস এরিয়া রিলেশনটা হচ্ছে এস বাই আর স্কোয়ার। এস বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সলিড অ্যাঙ্গেল, মানে এরিয়াটা যত বাড়বে বুঝতে পারছো সলিড অ্যাঙ্গেলও বাড়বে। বুঝতে পারছো? কারণ দেখো তোমার ছোট্ট একটা কর্নেডো ছিল এরকম, এটা ধরো 2 টাকার কর্নেডো বাচ্চারা খায়, এবার তুমি খাবে 100 টাকার কর্নেডো, তুমি খাবে 100 টাকার কর্নেডো, এইখানে যতটুকু অ্যাঙ্গেল এটা আরো বাড়লো না, দেখো এই জিনিসটা যত বাড়বে, বাচ্চারা খাচ্ছে এইটুকু কর্নেডো, আর জিনিসটার এরিয়াটা যত বাড়বে অ্যাঙ্গেলটা তত বাড়ছে না, ইয়েস অর নো? তার মানে দেখতেই পাচ্ছ সলিড অ্যাঙ্গেল ইজ প্রপোর্শনাল টু এরিয়া, ইয়েস অর নো? বুঝতে পারছো তো অল অফ ইউ? যখন রেডিয়াসটা কনস্ট্যান্ট, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা বইয়ে থাকে না, আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? লিখে নাও। এইটা কখন হবে না, যখন তোমার এটা রেডিয়াসটা পারপেন্ডিকুলার থাকবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে সোমদেব, তনিমা। হ্যাঁ এইবার তাহলে টোটাল সারফেস এরিয়া, একটা স্ফিয়ার টোটাল সারফেস এরিয়া কতটা সলিড অ্যাঙ্গেল করে দেখো, এটা আবার মুছে দিচ্ছি। যদি পুরো স্ফিয়ারটাকে কল্পনা করো, পুরো স্ফিয়ারটা সেন্টারে কতটা সলিড অ্যাঙ্গেল করে, টোটাল অ্যাঙ্গেলটা কত হয় বলো? 4 পাই হয় না? দাঁড়াও, পাই, এটা হচ্ছে পাই, 2 পাই, এক সেকেন্ড জাস্ট এ মিনিট, টোটাল সলিড অ্যাঙ্গেলটা বার করবে। এই টোটাল সারফেস এরিয়াটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন, যে এস সারফেস এরিয়া, এস সারফেস এরিয়া, এটা তো আমরা সলিড অ্যাঙ্গেল করছি, সারফেস এরিয়া না, যে জায়গাটা আমাদের বুঝতে হবে। তো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন, যে সারফেস এরিয়া বাই ওর ডিস্টেন্স। দেখো সেন্টারে সেন্টারে অ্যাঙ্গেল করছে, সেন্টার থেকে কতটা ডিস্টেন্স আছে, আর ডিস্টেন্সে, তাহলে সারফেস এরিয়া বাই ডিস্টেন্সের স্কোয়ার করলে তোমার সলিড অ্যাঙ্গেল আসবে। তাহলে টোটাল এইটুকু সারফেস এরিয়া এই সলিড অ্যাঙ্গেল করছে, তাহলে যদি সারফেস এরিয়াটা টোটালটা নাও, তাহলে টোটাল সার্কেলটা সেন্টারে কত সলিড অ্যাঙ্গেল করবে, কত করবে? সিগমা ড্যাশ, যদি টোটাল সারফেস এরিয়া হয়, টোটাল সারফেস এরিয়া কত বলো একটা স্ফিয়ারের? 4 পাই আর স্কোয়ার, যদি রেডিয়াস আর হয়। আর টোটাল সারফেস এরিয়াটার প্রত্যেকটা পয়েন্টেই দেখো সেন্টার থেকে কতটা ডিস্টেন্স, আর ডিস্টেন্সে আছে, সো অল সবসময় আর স্কোয়ারই থাকবে ডিস্টেন্সটা, তাহলে গামার এই সলিড অ্যাঙ্গেলটা কত দেবে? 4 পাই। তাহলে বুঝতে পারছো কোনো স্ফিয়ার তার সেন্টারে কতটা সলিড অ্যাঙ্গেল তৈরি করে? 4 পাই তৈরি করে। দ্য সলিড অ্যাঙ্গেল মেড বাই এ স্ফিয়ার অ্যাট ইটস সেন্টার কত? 4 পাই। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো সোমদেব, তনিমা? একটু রিপ্লাই দেবে। হ্যালো, হ্যাঁ, দ্য টোটাল সলিড অ্যাঙ্গেল মেড বাই এ স্ফিয়ার অ্যাট ইটস সেন্টার ইজ ইকুয়াল টু কত? এই ফর্মুলাটাই ফেলে দাও। টোটাল সারফেস এরিয়া কত হয় স্ফিয়ারের, ডিস্টেন্স কত আছে সব পয়েন্টেই আর, তাহলে আর স্কোয়ার ডিস্টেন্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, কেটে গেলে 4 পাই আসবে। টোটাল সলিড অ্যাঙ্গেল মেড বাই এ স্ফিয়ার অ্যাট ইটস সেন্টার কত হবে? 4 পাই। এটারই প্রুফ দেখিয়ে দিলাম, এটাই মুখস্থ করে দেয় অনেকে পরীক্ষার আগে, মুখস্থ করার দরকার নেই, এই জিনিসটা মনে রাখলেই এই এটাই, দিস ইজ দ্য ডেফিনেশন অফ সলিড অ্যাঙ্গেল, দিস ইজ দ্য ডেফিনেশন অফ সলিড অ্যাঙ্গেল। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পেরেছো সোমদেব এন্ড তনিমা? হ্যাঁ সোমদেব বুঝতে পেরেছো? ওকে, নেক্সট ক্লাসে আমি এটারই ইলাবোরেটলি যাব, এরপরেই আমি গসেস লতে ঢুকে যাব। এবার এই এরিয়াটা যদি 90 ডিগ্রি না হয়, ধরো এটা এই ক্ষেত্রে তো স্ফিয়ার,
স্ফিয়ার না হলে কি হবে, এই জিনিসটা টোটালটাই 90 ডিগ্রির উপর বেস করে আছে, এরিয়ার ওটার সাথে অ্যাঙ্গেলটা এটা, সেই ক্ষেত্রে কি হবে ভেরি ইজি, পরের ক্লাসে বুঝে যাবে। পরের ক্লাসে গসেস ল করে এই চ্যাপ্টারটা আমি এই পার্টটা শেষ করে দেবো, গসেস লর অ্যাপ্লিকেশন 3-4টে আছে করে দেবো, ঠিক আছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, কারোর কোনো কোয়ারি? এর পরে ধরো দেখতে পাচ্ছ এটা সবার লেখা হয়ে গেছে। এর পরে ধরো কোনো একটা সারফেস এরিয়া দেখেছো, ধরো এই একটা সারফেস এরিয়া যেটা নাকি ওর সাথে পারপেন্ডিকুলার দিকে আছে, মানে আর এর সাথে পারপেন্ডিকুলার দিকে আছে। এবার ধরো এইটা তাহলে সেন্টারে কতটা সলিড অ্যাঙ্গেল করবে? এই এরিয়াটা দেখো, সোমদেব তনিমা আছো? তনিমা ক্লাসে আছো? হ্যালো, হ্যাঁ স্যার আছি। এইখানে দেখো এই রেডিয়াস, এই সারফেস এরিয়াটা কোন দিকে আছে না রেডিয়ালি আউটওয়ার্ড, মানে রেডিয়াস বরাবর আছে। এই সারফেস এরিয়াটার ডিরেকশন আর রেডিয়াসটার ডিরেকশন একই দিকে 90 ডিগ্রিতে। তাহলে এই সারফেস এরিয়াটা এই সেন্টারে কতটা সলিড অ্যাঙ্গেল করবে? ডিএস বাই আর স্কোয়ার। কারণ কি, এই সারফেস এরিয়াটার ডিরেকশন কত, এ ভেক্টরটা এইদিকে আছে, এ ভেক্টরটা মানে এই সারফেস এরিয়াটার ভেক্টর যদি বলি, ডিএস ভেক্টরটাও এদিকে আছে, আর ভেক্টরটাও এদিকে আছে, তাই না? আর ভেক্টরটাও এদিকে আছে, দিস ইজ দ্য আর ভেক্টর, মানে রেডিয়াস বরাবর। তাই জন্য ডিএস বাই আর স্কোয়ার হবে এটার সলিড অ্যাঙ্গেল। তোমরা জানো অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ সলিড অ্যাঙ্গেল, সিগমা ইজ ইকুয়াল টু এস বাই আর স্কোয়ার, তাই তো? ইয়েস অর নো, সোমদেব অ্যান্ড তনিমা? এবার যদি সারফেস এরিয়াটা এরকম হয় যে নর্মালি নেই, এইটা হচ্ছে নর্মাল ডিরেকশন, যখন নাকি ডিএসটা, এটা কি এই ফর্মুলা অনুযায়ী সারফেস এরিয়া বাই আর স্কয়ার এটা নরমালি আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার সলিড অ্যাঙ্গেল কত হবে? গামা ড্যাশ ইজ ইকুয়াল টু ডিএস বাই আর স্কয়ার। তো এই ক্ষেত্রে কি হয়েছে না, ধরো তুমি সারফেস ইন্টিগ্রেশন যেটা বার করতে চাইছো বা ফ্লাক্স, সেটা তুমি এই এরিয়াটা কতটা বার করতে সেটা বার করলে। এইবার যদি এই এরিয়াটা এরকম থাকে, এই এরিয়া বরাবর তুমি ফ্লাক্সটা বার করতে চাইছো, এইটা এই অ্যাঙ্গেলটা ও সেন্টারে কতটা সলিড অ্যাঙ্গেল তৈরি করবে এইটা বার করতে চাইছো। কি করে বার করবে না, দেখো এই এরিয়া বরাবর, এই এরিয়াটা খুব মন দিয়ে দেখো, এই এরিয়াটার ডিরেকশন কোন দিকে? এইদিকে, ইয়েস অর নো তরিমা? আর রেডিয়াসটা কোন দিকে আছে? এইদিকে। আর এটা হচ্ছে ডিএস এর ডিরেকশন। তাহলে এই যে সিগমা ইজ ইকুয়াল টু এস বাই আর স্কোয়ার, এটা কোন ফর্মুলায় ছিল? এইখানে লজিকটা ছিল এই সারফেস এরিয়াটা ডিরেকশন আর আর এর ডিরেকশন সেম হতে হবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি এস আর আর এর ডিরেকশন সেম হচ্ছে? হচ্ছে না। তার মানে কি, তাহলে আমার এই সারফেস এরিয়াটা আর এর, বুঝতে পারছো সোমদেব এন্ড তনিমা? রিপ্লাই দেবে। হ্যাঁ। ও আর এর দিকে কতটা আছে সেই পরিমাণটা যদি বার করতে পারি, সেটাকে আর স্কয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে ও কত সলিড অ্যাঙ্গেল করতে সেটা বার করে যাবো। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, ডিএস এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে তাহলে আমি সলিড অ্যাঙ্গেলটা বার করতে পারবো গামা ডবল ড্যাশ, মানে এই ডিএস ড্যাশ, এটা যদি ডিএস ড্যাশ বলি, যেটা নাকি এরকম রেডিয়াস বরাবর নেই, ওর সাথে রেডিয়াসের অ্যাঙ্গেল থিটা হলে তাহলে সলিড অ্যাঙ্গেল কত হবে? এই আর বরাবর ওর কত কম্পোনেন্ট? ডিএস, তাই না? তাহলে এই ডিএস ড্যাশ কস থিটাটা কি হলো বলো তো? ডিএস ড্যাশ কস থিটা ইজ নাথিং বাট কম্পোনেন্ট অফ ডিএস ড্যাশ অ্যালং আর, মানে কি ডিএস ড্যাশ কস থিটাটা এই ভেক্টরটা কি আছে, ডিএস ড্যাশ কস থিটা এই ভেক্টরটা বা এই কোয়ান্টিটিটা আর বরাবর আছে,
ইয়েস অর নো সোমদেব আর তনিমা? জানোই তোমরা এইটা আচ্ছা, থিটা হলে এইটা সাইন থিটা হয়, এটা হচ্ছে এই বরাবর, আর কস থিটাটা এই বরাবর। তাহলে ডিএস ড্যাশ কস থিটা ইজ অ্যালং আর। তাহলে এই এরিয়াটাকে এবার আর স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে বলে এই ক্ষেত্রে তোমার সলিড অ্যাঙ্গেল এটা আসবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? তাহলে এই ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল এটা হবে ডিএস ড্যাশ কস থিটা বাই আর স্কয়ার। ক্লিয়ার অল অফ ইউ? সোমদেব আর তনিমা, এই কনসেপ্টটা তোমাদের পরের ক্লাসে কাজে লাগবে, সেটা আমি পড়িয়ে রাখলাম। এরপরে আমি গসের থিওরেম পড়ালেই বুঝে যাবে। এবার গসের থিওরেম শুরু করলে থামা যাবে না, কারণ তাহলে তোমাদের ক্লাসটা ইনকমপ্লিট থাকবে। ক্লাসটার একটা কমপ্লিটনেস থাকতে হবে। এই সবকটাই আমি বলে দিলাম, সলিড অ্যাঙ্গেলের যত থিওরি কনসেপ্ট সব বলে দিলাম। এর পরের ক্লাসে এবার সলিড অ্যাঙ্গেলে আমি গসের লটা বললেই বুঝে যাবে। ঠিক আছে? এর পরের ক্লাসে যেটা তোমাদের মনে রাখতে হবে, এই কনসেপ্টটা কাজে লাগবে, এই কনসেপ্টটা কাজে লাগবে, আরেকটা কনসেপ্ট কাজে লাগবে, যে কোনো স্ফিয়ার তার সেন্টারে কতটা সলিড অ্যাঙ্গেল করে। কতটা করে আজকে দেখালাম, টোটাল সলিড অ্যাঙ্গেল কত হয় 4 পাই। একটা স্ফিয়ার তার সেন্টারে কতটা টোটাল সলিড অ্যাঙ্গেল করে 4 পাই, তাই তো? লিসন নো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সরি।